সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের অনলাইন টিচিং ক্লাসের পক্ষ থেকে আমি স্বাগতম জানাচ্ছি তোমাদের। আমি মোহাম্মদ নাজমুল হোসেন, প্রভাষক জীববিজ্ঞান, মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজ। আজকের আলোচ্য বিষয় জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, জিন তত্ত্ব বা জেনেটিক্স। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের একাদশ অধ্যায়। এই অধ্যায়টি আমি পূর্বেও যারা তোমরা আমার ফেসবুক লাইভ ক্লাস দেখেছ সেই ক্লাস আমি ব্যাখ্যা করেছি। আজকে আমি এই অধ্যায় থেকে যে সকল কোশ্চেনগুলো পড়তে হবে সেই সকল কোশ্চেনগুলো এখানে উল্লেখ করেছি। আমি এখন এগুলো নিয়ে আলোচনা করব পর্যায়ক্রমে। এবং পূর্বে যারা আমার ক্লাসটা দেখেছ সেখানে আমি জিন তত্ত্বের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেই মৌলিক বিষয়টা আলোচনা করে সেই সঙ্গে আমি আজকে মেন্ডেলের প্রথম সূত্রটা ব্যাখ্যা করব। আমি এখানে উল্লেখ করছি এই অধ্যায় থেকে যে সকল কোশ্চেনগুলো পড়তে হবে, জিন তত্ত্ব বা জেনেটিক্স, যে সকল প্রশ্নগুলো পড়তে হবে। 1 নম্বর প্রশ্ন, জিন তত্ত্ব কি? 2 নম্বর প্রশ্ন, জিন তত্ত্বের জনককে, তার সংক্ষিপ্ত পরিচয়। 3 নম্বর প্রশ্ন, জিন তত্ত্বে ব্যবহৃত শব্দগুলোর ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, মেন্ডেলের সূত্রগুলোর ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, মেন্ডেলের সূত্রগুলোর ব্যতিক্রম সূত্রগুলো ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, এ বি ও ব্লাড গ্রুপ কি, আর এইচ ফ্যাক্টর কি। এখন আমি পর্যায়ক্রমে তোমাদের মাঝে আজকে জিন তত্ত্ব কি এবং জিন তত্ত্বের জনককে, তার সংক্ষিপ্ত পরিচয়, এবং 3 নম্বর প্রশ্ন, জিন তত্ত্বে ব্যবহৃত শব্দগুলোর ব্যাখ্যা আলোচনা করব। সেই সঙ্গে মেন্ডেলের প্রথম সূত্র নিয়ে আজকে আলোচনা করব। ওকে, এখন আমি 1 নম্বর প্রশ্ন, জিন তত্ত্ব কি, এটি নিয়ে আলোচনা করব তোমাদের মাঝে। জিন তত্ত্ব, জিন তত্ত্ব বা জেনেটিক্স শব্দটি গ্রিক শব্দ জিন থেকে উৎপত্তি, যার অর্থ হচ্ছে টু গ্রো ইনটু, বা কোনো কিছু উদ্ভূত হওয়া। জিন তত্ত্বের সংজ্ঞাটি আমি লিখেছি, এটা ব্যাখ্যা করতেছি। জীববিজ্ঞানের যে শাখায় জীবের বংশানুক্রমিক গুণাবলীর উৎপত্তি, প্রকৃতি, বৃদ্ধির সময় ও তাদের আচরণ নিয়ে আলোচনা করা হয়, তাকে জিন তত্ত্ব বা জেনেটিক্স বলে। ওকে, এ পর্যায়ে আমি তোমাদের মাঝে 2 নম্বর প্রশ্ন ছিল জিন তত্ত্বের জনককে, তার সংক্ষিপ্ত পরিচয় নিয়ে আলোচনা করব। জিন তত্ত্বের জনক হচ্ছেন গেগর ইয়োহান মেন্ডেল। উনি একজন অস্ট্রিয়াবাসী ধর্মযাজক ছিলেন। উনি দরিদ্র কৃষক পরিবারের সন্তান ছিলেন। ওনার স্বপ্ন ছিল উনি বিজ্ঞানী হবেন। তো উনি এই স্বপ্ন নিয়ে একটি গির্জাতে প্রাদ্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘ 7 বছর মটরশুঁটি গাছ নিয়ে উনি গবেষণা করেছেন। মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করে উনি দুইটি সূত্র আবিষ্কার করেন জিন তত্ত্বের। সেই 2টি সূত্র উনি 1965 সালে তৎকালীন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি অফ ব্রনে জমা দেয়। কিন্তু তার এই সূত্র 2টির তৎকালীন সময়ে আমেরিকা এবং ইংল্যান্ডের বিভিন্ন লাইব্রেরিতে এই সূত্র 2টি প্রেরণ করা হয়। কিন্তু তখন তার মৃত্যুর পূর্বে এই সূত্র 2টার ব্যাখ্যা তারা কেউই আসলে উপলব্ধি করতে পারেননি। উনি 1984 সালে মৃত্যুবরণ করার পরে, তারপরে আরো 16 বছর পরে আরো 3 জন বিজ্ঞানী তার এই 2টি সূত্র আবার পুনরায় আবিষ্কার করেন 1900 সালে। তখন ওই ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি অফ ব্রন কর্তৃপক্ষ তখন লক্ষ্য করেন যে এই সূত্র তো মেন্ডেল আরো 16 বছর পূর্বে আবিষ্কার করে দিয়েছে। তখন তারা বুঝতে পারে এই সূত্রের গুরুত্ব। আজকে মেন্ডেলের এই 2টা সূত্র এবং তার কিছু ব্যতিক্রম সূত্র আছে, এই 2টা সূত্রকে নির্ভর করেই বংশগতীয় যাবতীয় বৈশিষ্ট্যাবলী জীবের এই সূত্রের উপর নির্ভর করেই নিয়ন্ত্রিত হচ্ছে। পরবর্তীতে তার মৃত্যুর পরে 16 বছর পরে 1900 সালের পরে তাকে গেগর ইয়োহান মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এবং আশ্চর্যের বিষয় হলো যে উনি যে সূত্র 2টি আবিষ্কার করেন, পরবর্তীতে ওনার মৃত্যুর 16 বছর পরে যে আরো 3 জন বিজ্ঞানী সূত্র 2টি আবিষ্কার করেন, তারা একে অপরকে জানতেনও না এবং এই সূত্র কে কিভাবে আবিষ্কার করতেছেন
তাও তারা অবগত ছিলেন না, এবং কি মেন্ডেল যে এই সূত্র দুটি আরো 16 বছর পূর্বে আবিষ্কার করে গিয়েছেন তাও তারা অবগত ছিলেন। তো আশ্চর্যের বিষয় হলো ওনার স্বপ্ন ছিল উনি বিজ্ঞানী হবেন। তো ওনার সেই বিজ্ঞানী হওয়ার স্বপ্নটা আসলে তার জীবদ্দশায় পূর্ণ হয়নি। উনি মারা যাওয়ার পরে তাকে জিন তত্ত্বের জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং বিজ্ঞানী হিসাবে স্বীকৃতি পান। এ পর্যায়ে আমি তোমাদের মাঝে 3 নম্বর প্রশ্ন এই অধ্যায়ের জিন তত্ত্বে ব্যবহৃত শব্দগুলোর ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমে শব্দগুলো উল্লেখ করছি। শব্দগুলো হচ্ছে ফ্যাক্টর বা জিন, লোকাস, অ্যালিল, হোমোজাইগাস, হেটারোজাইগাস, প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আমি এখন শুরুতে এই শব্দকটা নিয়ে আলোচনা করতেছি, পরে তোমাদের মাঝে আবার পরবর্তীতে পরের শব্দগুলো নিয়ে আলোচনায় আসবো। এই শব্দগুলো হচ্ছে জিন তত্ত্বের বিষয়টা জানতে গেলে এই শব্দগুলোকে সূত্রের মতো আসলে আমাদের জানতে হবে, শব্দগুলোর ব্যাখ্যা মুখস্থ রাখতে হবে। ফ্যাক্টর বা জিন, জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী বস্তু, যার মাধ্যমে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়, সেই বস্তুটাকেই আমরা ফ্যাক্টর বা জিন নামে অভিহিত করে থাকি। যদি এখানে আমরা প্রাণী দিয়ে ব্যাখ্যা করি, যে একটি প্রাণী আমরা গ্রিনিপিগ যদি ধরে নেই, গ্রিনিপিগকে অনেকে আঞ্চলিক ভাষায় খরগোশ বা বিভিন্ন অঞ্চলে ফৈটা, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাবে নেমে ডাক নামে চিনে থাকে মানুষ। তো তোমরা যেভাবে চিনে নিও। ফ্যাক্টর বা জিন বলেছি, তাহলে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক হচ্ছে জিন বা ফ্যাক্টর। আমরা গিনিপিগ ধরে নিয়েছি, যদি ধরে নেই যে একটি গিনিপিগ তার বর্ণ কালো, কালো বর্ণের জন্য দায়ী জিনকে আমরা ধরে নেই বড় হাতের বি। তো সেই জিন যা দ্বারা প্রকাশ করতেছি সেই বস্তুটাই হচ্ছে বি, বা সেটাই হচ্ছে জিন বা ফ্যাক্টর। লোকাস, লোকাস হচ্ছে ক্রোমোজোমের যে অবস্থানে জিনটা অবস্থান করে, ক্রোমোজোমের যে অবস্থানে জিনটা অবস্থান করে সেই জায়গাটাকে বলা হচ্ছে লোকাস। অ্যালিল, কোন একটা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য দুটি করে জিন দায়ী থাকে, সেই জিন যুগলকে একটিকে আরেকটির অ্যালিল বলে। একটু আগে আমি বলেছি একটি গিনিপিগ, গিনিপিগের যদি কালো বর্ণের জন্য দায়ী জিন ধরে নেই বড় হাতের বি, তাহলে একটি জীবের একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য দুইটা জিন দায়ী থাকে, তার জন্য বড় বি এবং বড় বি। তাহলে এই বড় বিধারী যে জীবটি হবে তার বর্ণ হবে কালো, গিনিপিগ ধরে নিচ্ছি আমরা, কালো বর্ণের গিনিপিগ। এখানে অ্যালিল হচ্ছে এই বড় বির অ্যালিল। এটা ব্যতিক্রম ধর্মীয় হতে পারে, আমরা হোমোজাইগাস এবং হেটারোজাইগাসে এগুলো আলোচনা করব। এরপরে হোমোজাইগাস, জীবের এই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন জগৎ যদি সমপ্রকৃতির হয়, যখন আমরা দেখতেছি এখানে বড় বি, এরা হচ্ছে সমপ্রকৃতির হলে তখন এটা হোমোজাইগাস, আর এটা অসম প্রকৃতিরও হতে পারে, তখন সেটা হেটারোজাইগাস। যদি আমরা অসম প্রকৃতির ধরে নেই, যে কি গিনিপিগ বড় বি এবং ছোট বি, এই গিনিপিগের বর্ণটাও কালো হবে। এখানে বড় হাতের বি এবং ছোট হাতের বি আছে, এটা হচ্ছে অসম প্রকৃতির, এজন্য এটা হচ্ছে হেটারোজাইগাস। এরপরে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে যে দুইটি জীবের মধ্যে, দুটি বিশুদ্ধ লক্ষণ বিশিষ্ট জীবের মধ্যে যদি ক্রস করা হয়, তাহলে F1 জনুতে যারা উৎপন্ন হয়, এখানে দুইটি বিশুদ্ধ লক্ষণ বিশিষ্ট জীব বলতে আমরা বোঝাচ্ছি যে একটি কালো বর্ণের গিনিপিগ ধরে নেই, একটি কালো বর্ণের গিনিপিগ বড় বি, তার সাথে আরেকটি বাদামি বর্ণের গিনিপিগ। আমরা এগুলো যখন প্রথম সূত্রের ব্যাখ্যায় আসবো আরো বিস্তারিত আলোচনা করব। তো এখানে একটি কালো বর্ণের গিনিপিগ বড় বি, আর একটি বাদামি বর্ণের গিনিপিগ ছোট বি। এই দুইটা গিনিপিগকে যদি ক্রস করি তাহলে F1 জনু হচ্ছে যারা ফার্স্ট জেনারেশনে প্রথম, এরা হচ্ছে পিতা, এরা হচ্ছে মাতা, এদের কাছ থেকে যে সন্তান-সন্ততি আসবে তারা হচ্ছে ফার্স্ট জেনারেশন। এই ফার্স্ট জেনারেশনের জীব সমূহের মধ্যে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায়, দেখা যায় এখানে আমরা যে জীব উৎপন্ন হবে বড় বি ছোট বি,
এরকম জীব পাবো এবং এদের বর্ণ হবে কালো, বর্ণ হবে কালো। এরা হচ্ছে সংকর। সংকর কেন? এখানে হচ্ছে এটা বড় বি এবং ছোট বি। বড় বি হচ্ছে কালো বর্ণের জন্য দায়ী জীব, ছোট বি হচ্ছে বাদামি বর্ণের জন্য দায়ী জীব। এখানে কালো এবং বাদামি বর্ণের উভয় বর্ণের জিন থাকলেও জীবটা হবে কালো। এই যে প্রকট বৈশিষ্ট্য, তাহলে F1 জনুতে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর যে বৈশিষ্ট্যটা অপ্রকাশিত থেকে যায়, প্রকাশ পায় না, সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখানে এই বড় বি এবং ছোট বি নিয়ে গিনিফিকেট বর্ণটা পাবো আমরা কালো বর্ণে। এখানে বড় বি হচ্ছে কালোর জন্য, ছোট বি হচ্ছে বাদামির জন্য, কিন্তু যে জীবটা প্রকাশ পেল গায়ের বর্ণটা সেটা হচ্ছে কালো, কিন্তু বাদামি বর্ণের জন্য দায়ী যে জিনটা ছিল সেটা অপ্রকাশিত রয়ে গেছে। এই অপ্রকাশিত বৈশিষ্ট্যটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ফিনোটাইপ। ফিনোটাইপ হচ্ছে জীবের বাহ্যিক লক্ষণ, যে জীবটাকে বাহ্যিকভাবে দেখে আমরা যে বৈশিষ্ট্যটাকে চিনতে পারি, দেখতে পারি। যেরকম একটি জীব যদি আমরা দেখি সেটি কালো, সাদা, গায়ের বর্ণ কিরকম, আকার আকৃতি কিরকম, যে বাহ্যিক বৈশিষ্ট্যগুলো যেভাবে বোঝা যায় সেটা হচ্ছে ফিনোটাইপ। আর জিনোটাইপ, জিনোটাইপ হচ্ছে জীবের জিনগত রূপ। জীবটি কালো হচ্ছে বা জীবটি বাদামি হচ্ছে বা জীবটি সুন্দর হচ্ছে, ফর্সা হচ্ছে, খাটো হচ্ছে, বেটে হচ্ছে, লম্বা হচ্ছে ইত্যাদি বৈশিষ্ট্যর জন্য যে জিন দায়ী থাকে, যেটা অভ্যন্তরীণ জিন, জিনগুলোকে আমরা ব্যাখ্যা করার জন্য ধরে নেই, সেটা হচ্ছে জিনোটাইপ। এরপরে মনোহাইব্রিড ক্রস। এখানে মনো শব্দের অর্থ এক, আর হাইব্রিড হচ্ছে সংকরায়ন। মনোহাইব্রিড ক্রস মানে এক জোড়া জীবের এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে ক্রসটা করা হয় সেটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস। এটা মেন্ডেল তার প্রথম সূত্রে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের জীব নিয়ে ক্রস করেছিলেন, সেটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস। এরপরে ডাই হাইব্রিড ক্রস। ডাই শব্দের অর্থ হচ্ছে দুই, দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে ক্রস করা হয় সেটা হচ্ছে ডাই হাইব্রিড ক্রস। মেন্ডেল তার দ্বিতীয় সূত্রে এই ব্যাখ্যাটি করেছেন, দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য। এগুলো আমরা যখন সূত্রের ব্যাখ্যায় আসবো বিস্তারিত আলোচনা করব। এরপরে টেস্ট ক্রস। F1 এবং F2। F1 এবং F2 কি? এই শব্দগুলো নতুন, কিন্তু এই শব্দগুলোর ব্যাখ্যায় আমরা সূত্রে যখন যাব ব্যাখ্যা করব। তারপরেও একটু বলে নিচ্ছি আমি, F1 হচ্ছে ফার্স্ট জেনারেশন, F2 হচ্ছে সেকেন্ড জেনারেশন। F1 এবং F2 জনুতে উৎপন্ন জীব সমূহ তারা হোমোজাইগাস না হেটারোজাইগাস। হোমোজাইগাস কি, হেটারোজাইগাস কি পূর্বের আলোচনায় আমি বলে এসেছি। হোমোজাইগাস না হেটারোজাইগাস এটা জানার জন্য এদেরকে মাতৃবংশীয় বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে ক্রস করা হয়। ক্রস করলে যে ফলাফলটা পাওয়া যায় সেটা হচ্ছে টেস্ট ক্রস। এখানে আমরা বিশুদ্ধ মাতৃবংশীয় প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীব বলতে আমরা যদি ধরে নেই যে একটি কালো বর্ণের গিনিপিগ, সেটা হচ্ছে বড় বি, এবং আরেকটা হচ্ছে প্রচ্ছন্ন বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীব, ওকে। টেস্ট ক্রসে আমরা F1 জনুতে যারা উৎপন্ন হয়, F1 জনুর সংকর জীব, বড় বি ছোট বি, এর সাথে যদি আমরা মাতৃবংশীয় বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে ছোট বি এর সাথে ক্রস করি, তাহলে আমরা ফিনোটাইপিক অনুপাত পাই 1:1। এটাই হচ্ছে টেস্ট ক্রস। এরপরে ব্যাক ক্রস। ব্যাক ক্রস হচ্ছে F1 জনুতে যে উৎপন্ন জীব, ব্যাক ক্রস F1 জনুতে যে উৎপন্ন জীব তার সাথে পিতৃমাতৃবংশীয় জীবের সাথে যে ক্রস করা হয় সেটা হচ্ছে ব্যাক ক্রস। এটাকে আমরা মানুষের ক্ষেত্রে আরো স্পষ্ট করে বুঝতে পারি যত ধরেন তর সম্পর্কীয় বৈবাহিক বন্ধন আছে। যে তর সম্পর্কীয় বৈবাহিক বন্ধন বলতে আমি আসলে কি বুঝিয়েছি সেটা হচ্ছে যেরকম মামাতো, চাচাতো, খালাতো, ফুফাতো ইত্যাদি, এই ধরনের যত তর সম্পর্কীয় বৈবাহিক বন্ধন তৈরি হয় সেটা হচ্ছে ব্যাক ক্রস। এ পর্যায়ে আমি 4 নম্বর প্রশ্ন,
মেন্ডেলের প্রথম সূত্রে ব্যাখ্যা করছি। মেন্ডেলের প্রথম সূত্রটিকে পৃথকীকরণ সূত্র বা মেন্ডেলের প্রথম সূত্র নামে অভিহিত করা হয়। সূত্রটি হচ্ছে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এটা কিভাবে জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায় সূত্রের ব্যাখ্যায় সেটা আমি আলোচনা করব। ওকে, এ পর্যায়ে আমি মেন্ডেলের প্রথম সূত্রটি ব্যাখ্যা করার জন্য একটি কালো বর্ণের গিনিপিগ এবং একটি বাদামি বর্ণের গিনিপিগের ক্রস দেখাবো। সেই ক্রস দেখানোর জন্য আমি ধরে নিচ্ছি একটি গিনিপিগের কালো বর্ণের জন্য দায়ী জিন হচ্ছে বড় হাতের বি এবং গিনিপিগের বাদামি বর্ণের জন্য দায়ী জিন হচ্ছে ছোট বি। যেহেতু একটি জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য দুটি করে জিন দায়ী থাকে, তাই গিনিপিগের কালো বর্ণের জন্য দায়ী জিনোটাইপ হবে বড় বি বড় বি এবং বাদামি বর্ণের গিনিপিগের জিনোটাইপ হবে ছোট বি ছোট বি। এখন আমি একটি বাদামি বর্ণের গিনিপিগ এবং একটি কালো বর্ণের গিনিপিগে ক্রস করলে কি ধরনের সন্তান সন্ততি পাওয়া যায় তা দেখাবো। ওকে, এখন আমি একটি বাদামি বর্ণের গিনিপিগ একটি কালো বর্ণের গিনিপিগের মধ্যে ক্রস করলে ফার্স্ট জেনারেশনে কি ধরনের জীব উৎপন্ন হয় তা দেখাবো। হচ্ছে F1 জনক, পিতামাতা ফিনোটাইপ আমি পূর্বে বলেছি যা হচ্ছে জীবের বাহ্যিক লক্ষণ। এটা হচ্ছে কালো বর্ণের গিনিপিগ, পিতা হচ্ছে কালো বর্ণের গিনিপিগ। এখানে আমরা যে সাইনটা দেখতে পাচ্ছি এটা পুংলিঙ্গের সাইন। এটা হচ্ছে কালো বর্ণের গিনিপিগ, তার সাথে ক্রস হচ্ছে শঙ্করায়ন হচ্ছে বাদামি বর্ণের গিনিপিগ। এই চিহ্নটা হচ্ছে স্ত্রীলিঙ্গের সাইন, বাদামি বর্ণের গিনিপিগ। তাহলে একটি কালো গিনিপিগ আর একটি বাদামি গিনিপিগ ক্রস করতেছি। এর জিনোটাইপ হচ্ছে জিনগত রূপ। কালো বর্ণের জন্য বড় বি, বাদামি বর্ণের জন্য ছোট বি। আমরা গ্যামেট পাচ্ছি। গ্যামেট হচ্ছে পিতামাতা থেকে প্রাপ্ত যে শুক্রাণু ডিম্বাণু, তাদেরকে গ্যামেট বলি। তো গ্যামেট হচ্ছে আমরা কালো গিনিপিগ থেকে পাচ্ছি বড় বি, বাদামি বর্ণের গিনিপিগ থেকে পাচ্ছি ছোট বি। এটাকে যদি আমরা ক্রস করলে এই বড় বি ছোট বি, তাহলে দাঁড়াচ্ছে বড় বি ছোট বি। আবার এই বড় বি ছোট বি দাঁড়াচ্ছে বড় বি ছোট বি, আবার বড় বি ছোট বি। এভাবে আমরা F1 জমিতে ফার্স্ট জেনারেশন, এখানে এরা ছিল পিতামাতা, এদের কাছ থেকে যে সন্তান সন্ততি উৎপন্ন হয়েছে তারা হচ্ছে ফার্স্ট জেনারেশনের সন্তান সন্ততি। তারা হচ্ছে সবাই আমরা জিনোটাইপ পাচ্ছি বড় বি ছোট বি এবং এদের ফিনোটাইপ, এদের বাহ্যিক লক্ষণটা কিরকম হবে, এরা সবাই সংকর কালো বর্ণের হবে। সংকর হচ্ছে কেন, এখানে আমরা কালো বর্ণের জন্য দায়ী জিন বড় বি এবং বাদামি বর্ণের জন্য দায়ী জিন ছোট বি, উভয় জিন আছে, তাই এরা সংকর। কিন্তু বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে সবাই কালো, তাই এরা সংকর কালো বর্ণের গিনিপিগ পাচ্ছি আমরা ফার্স্ট জেনারেশন। অর্থাৎ একটি কালো বর্ণের গিনিপিগ একটি বাদামি বর্ণের গিনিপিগের মধ্যে যদি ক্রস করি তাহলে ফার্স্ট জেনারেশনে যে সন্তান সন্ততি উৎপন্ন হবে তারা সবাই হবে সংকর কালো, এবং কালো বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট, আর বি যেটা প্রকাশ পায়নি সেটা প্রচ্ছন্ন। এখন আমরা এই ফার্স্ট জেনারেশনে যারা উৎপন্ন হয়েছে তাদেরকে নিয়ে ক্রস দেখব সেকেন্ড জেনারেশনে, একটু চেক আপ দেখব। ওকে, এরপর যে আমি F1 জনুতে যারা উৎপন্ন হয়েছিল সেই জীবের মধ্যে ক্রস করলে কি ধরনের জীব পাই সেকেন্ড জেনারেশনে F2 জনুতে সেটা দেখো। F1 জনুতে উৎপন্ন হয়েছিল আমরা সবাই দেখেছিলাম সংকর কালো। তো F1 জনুতে পিতামাতা, এদের ফিনোটাইপ হচ্ছে সংকর কালো, মাতা হচ্ছে সংকর কালো। এদের জিনোটাইপ হচ্ছে বড় বি ছোট বি, গ্যামেট হচ্ছে বড় বি ছোট বি। এখন আমরা F2 জনুর চেক করব। F2 জনুতে একটি সংকর কালো গিনিপিগ আর একটি সংকর কালো গিনিপিগের মধ্যে যদি ক্রস করি তাহলে কি ধরনের নতুন জীব পাবো সেটা দেখো। আমরা F2 জনুর চেকার বোর্ডের জন্য একটা ছক এঁকে নিয়েছি। এখানে আমরা ছকে উপরের দিকে দিয়েছি পুং গ্যামেট, নিচের দিকে দিয়েছি স্ত্রী গ্যামেট। এখানে আমরা পুং গ্যামেট পেয়েছি এই যে সংকর কালো গিনিপিগ থেকে বড় বি ছোট বি। আবার আমরা নিচের দিকে দিয়েছি স্ত্রী গ্যামেট, সেটা হচ্ছে বড় বি ছোট বি। এখন এটা যদি আমরা গুণ করি, এই বড় বি গুণ করলে বড় বি পাচ্ছি। আবার এই বড় বি ছোট বি,
গুণ করে বড় বি ছোট বি পাচ্ছি। আবার এটি দিয়ে বড় বি ছোট বি গুণ করে পাচ্ছি বড় বি ছোট বি। আবার এটার সাথে এটা ছোট বি গুণ করে পাচ্ছি ছোট বি। এদের আমরা ফিনোটাইপ পাচ্ছি কিরকম, এই বড় বি আমরা বড় বি ধরে নিয়েছিলাম কালো বর্ণের জন্য দায়ী জিন, তাই এটা হচ্ছে কালো গিনিপিগ পাবো। এবং এখানে বড় বি এবং ছোট বি পাচ্ছি, এরা হচ্ছে কালো বর্ণের। এখানে বড় বিটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, বড় বি ছোট বি কালো বর্ণের গিনিপিগ পাচ্ছি। আরেকটি পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা বড় বি এবং ছোট বি, এটাও পাচ্ছি আমরা কালো বর্ণের গিনিপিগ। আরেকটা পাচ্ছি আমরা ছোট বি বাদামি বর্ণের গিনিপিগ। যে বৈশিষ্ট্যটা F1 জলুতে হারিয়ে গিয়েছিল, বাদামি বর্ণের গিনিপিগ মানে পূর্বে এদের যে মাতার বৈশিষ্ট্যটা বাদামি ছিল, সেই বৈশিষ্ট্যটা হারিয়ে গিয়েছিল। এখন আবার সেই বৈশিষ্ট্যটা সেকেন্ড জেনারেশনে আবার ফিরে এসেছে। এখন আমরা সেকেন্ড জেনারেশনের ফিনোটাইপিক অনুপাতটা দেখব। এখন আমি F2 জলুতে যে জীবগুলো উৎপন্ন হয়েছে তারা হচ্ছে কালো বর্ণের গিনিপিগ 3টি, বাদামি বর্ণের গিনিপিগ 1টি। এদের ফিনোটাইপিক অনুপাত করলে পাই কালো বর্ণের গিনিপিগ ইস্টু বাদামি বর্ণের গিনিপিগ 3:1। এটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র। এখানে আমরা 3:1 অনুপাতে জীবসমূহ F2 জন্যতে জীবসমূহ পাচ্ছি। আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আবার এই অধ্যায়ের পরবর্তী সূত্রগুলো নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব। তোমরা ক্লাসটা বাসায় যথাযথ অনুসরণ করো, সময় আছে পর্যাপ্ত, তোমরা এখন বাসায় আসো, পড়াশোনা করো, সময়টা কাজে লাগাও, তোমাদের জন্য কল্যাণ হবে। নিচ্ছি। আল্লাহ হাফেজ।